যদি মানবিক হন, আপনি যদি যুক্তিবাদী হন এবং আপনি যদি ফিউচারিস্টিক হন, ভবিষ্যতের দিকে তাকান, মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে আপনি বামপন্থী হবেন। সীতারাম ইয়েচুরি বুদ্ধদেব ভট্টাচার্যের বৈশিষ্ট্য ছিল বাম বৃত্তের বাইরে। যে সেলিম দ্বারা আমাদেরকে ছোটদেরকে বলেন যে বৃত্তের বাইরে যাও, আমরা সেই চেষ্টা করি। বৃত্তের বাইরে যা আছে সেখান থেকে আহরণ করা এবং আমাদের পরিবৃত্তের বাইরে যা কিছু আছে তাকে আকৃষ্ট করা, আমাদের কাছে টেনে আনা। অসাধারণ ক্ষমতা ছিল দুজনেরই, দুরকম, নিজের নিজের মতো করে। সীতারাম ইয়েচুরি, বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা প্রত্যেকে আজকে এটা বুঝতে পারছি যে শক্তির সামনে দাঁড়িয়ে আমরা লড়াই করছি, আমাদের পায়ের তলার জমি শক্ত করে আমাদের বৃত্তের বাইরে আরো অনেক মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে, একসাথে নিয়ে আসতে হবে। আমি একটু ভাগ ভাগ করে বলি, 3টে শব্দ বললাম: মানবতা, যুক্তিবাদ, ভবিষ্যৎমুখী। যুক্তি কেন বললাম? সেলিম দা আমাকে বলেছেন যে তুই উগ্র ডানপন্থা যেভাবে পৃথিবী জুড়ে মাথাচাড়া দিচ্ছে সেই নিয়ে কতগুলো কথা বলবি এবং আমাদের রেসপন্স, বামপন্থীরা কিভাবে দেখব। উগ্র ডানপন্থার উত্থানের অন্যতম প্রাকশর্ত হচ্ছে যুক্তিহীনতার প্রসার। এমনিতে আদারওয়াইজ ধরুন, মানে আমরা টাটা বিড়লা অব্দি অন্তত শুনতাম যে আচ্ছা ঠিক আছে, বড় লোক ব্যবসা করে, ঠিক আছে, দান খয়রাতি করে, কিছু মানুষের জন্য কাজ টাজ করে, লোক খারাপ না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আদানি আম্বানি সম্পর্কে বা ইলন মাস্ক সম্পর্কে তো এই কথাটা বলা যায় না। নির্বিচার লুট, এর কোনো যুক্তি নেই। আমার বাপের সরকার, আমার বাপের ক্ষমতা, আমি তোদের লুট করব, তোরা যা পারিস করে নে, এই তো লজিক। এই যে লুটের অর্থনীতি চালু হয়েছে গোটা পৃথিবী জুড়ে, অল্প কিছু মানুষের হাতে দুনিয়ার সমস্ত সম্পদ এক জায়গায় আনতে হবে, যুক্তিহীনভাবে আনতে হবে। এটাকে সমাজে মান্যতা পাওয়ার জন্য যে মানুষকে লুট করা হবে সেই মানুষ মুখ বুজে সহ্য যাতে করে, সইয়ে যাতে নেয়, নোয়াম চমস্কির ভাষায় কনসেন্ট ম্যানুফ্যাকচার করার জন্য যুক্তিহীনতার প্রসার। আপনি বাস থেকে নামলেন, সকালবেলা যে পছন্দের মাছটা কিনতে গেছিলেন কিনতে পারেননি, দাম বেড়ে গেছে, আপনার বাচ্চার স্কুলের ফি অসুবিধা হচ্ছে দেওয়া, অফিসে বসের কাছে ধাতানি খেয়েছেন, মাইনে বাড়ছে না, সব মিলিয়ে একটা বিরক্তি হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন। বাড়ি ফেরার পথে রাস্তায় দেখলেন যে একটা পকেট মারকে ধরে 5 জন পিটাচ্ছে, আপনিও 2টো চাটি লাগিয়ে দিলেন। কোনো যুক্তি নেই, কিন্তু কেন মারলেন অত খোঁজ না নিয়ে, সবাই মারছিল, আমি মারলাম বলে চলে গেলেন। এই ধরনের মানুষ তৈরি করতে চায় সমাজে উগ্র ডানপন্থা। এই যুক্তিহীনতাই নেপালে প্রধানমন্ত্রী স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেয় বাড়ির মধ্যে, দেখেছেন খবরে। এই যুক্তিহীনতাই বাংলাদেশে মুজিবুর রহমানের মূর্তি ভাঙায়, রাজাকার খান সেনাদের বিপুল অত্যাচার, 71 মুক্তিযুদ্ধ, এই বিরাট ত্যাগের ইতিহাস সব ভুলিয়ে দিতে চায়। এই যুক্তিহীনতাই ভারতের মাটিতে দাঁড়িয়ে আধে রুটি খায়েঙ্গে ফির ভি মন্দির ওয়াহি বানায়েঙ্গে, এইরকম স্লোগান বানায়, যেন ঈশ্বর বলেছেন যে বুকা পেটে থাকো। এই যুক্তিহীনতাই প্যালেস্তাইনে 70-75 হাজার মানুষ খুন হলেও সেটা দেখেও দেখতে দেয় না। কি হচ্ছে প্যালেস্তাইনে? এই অক্টোবরের 8-9 তারিখের মধ্যে 2 বছর হয়ে যাবে। একটা শহর, একটা সভ্যতা, একটা দেশকে ধরে নিকেশ করে দেওয়া হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে, রাষ্ট্রসংঘ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ সবাই একসাথে বলছে এই গণহত্যা বন্ধ করো। ইসরায়েল বন্ধ করছে না, ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আছে তার পাশে। ওই যে গাজওয়ার, আমার যা ইচ্ছে আমি তাই করব। দুঃখের বিষয় হলো যে প্যালেস্তাইন আমাদের যতটা কাঁদানোর কথা, যতটা ভাবানোর কথা, আপনি হিরোশিমা নাগাসাকির পরে পৃথিবীর ইতিহাসে আর একটাই ধরনের ঘটনা দেখান তো গত 70-80 বছরে যেখানে এই পরিমাণ নৃশংসতার সাক্ষী থেকেছে মানব সভ্যতা। মারওয়ান মাখুল
আমি সেদিন পড়ছিলাম ছোট্ট কবিতা, প্যালেস্তিনিয়ান কবি লিখছেন যে আমি অরাজনৈতিক কবিতা লিখতে চাই, আমি ফুল নিয়ে কবিতা লিখতে চাই, আমি গান নিয়ে কবিতা লিখতে চাই, আমি নদী নিয়ে কবিতা লিখতে চাই। আমাকে অরাজনৈতিক কবিতা লিখতে হলে আমাকে তো পাখির গান শুনতে হবে আগে, আর পাখির গান শুনতে হলে আগে তো যুদ্ধ বিমানগুলোকে বন্ধ হতে হবে, তবে তো আমি অরাজনৈতিক কবিতা লিখতে পারবো। কোন আকুতি নিয়ে 24 ঘন্টা যুদ্ধ বিমানের আওয়াজ এবং ওই ধ্বংসস্তূপ, বোমা বর্ষণ, স্কুলে বোমা মারছে, হাসপাতালে বোমা মারছে, বাচ্চাদের ধরে ধরে বোমা মেরে নিকেশ করছে, যারা বেঁচে আছে তাদের কাছে যেন খাবার না পৌঁছায়, তারা যেন খিদে মরে যায়, এই একটা নরক তৈরি করছে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে। কিছু লোক হয়েছে আমাদের এখানে, স্বাভাবিক, না হলে বিজেপি ভোট পাচ্ছে কি করে? কিছু এই ধরনের মগজে ক্যান্সার হয়ে গেছে কিছু, প্যালেস্তাইন নিয়ে কিছু বললেই বলে এই তোমরা তো বাংলাদেশ নিয়ে বলনি, বলে না? এরকম আছে না কিছু? হ্যাঁ, আমার এক এক সময় মনে হচ্ছে যে হ্যাঁ ভাই বলেছিলাম। তোর নেতা যখন ভোট চুরি করছিল, তোর নেতা যখন চাল চুরি করছিল, তখন আমার নেতা বাংলাদেশে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে, মুর্শিদাবাদে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে, প্যালেস্তাইনে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে, পহেলগাঁওয়ের বিরুদ্ধেও নেমেছে, কাশ্মীরের যুদ্ধ ঝুঁকির নামেও নেমেছে। একমাত্র আমাদের পার্টি, একমাত্র আমরা যেখানে অন্যায় সেখানে রাস্তায় নেমেছি মানবিকতার জন্য, মানবতার পক্ষে দাঁড়িয়েছি। আগে মানুষ, হৃদয়টা সচল, মস্তিষ্কটা সচল, মানুষ হয়েছি, মানবতা বোধ আমাদের কমিউনিস্ট পার্টিতে এনেছি। বাংলাদেশ তো দূরের কথা, বরং তোমার আমার দেশের মধ্যে মণিপুরে 3 বছর ধরে গণহত্যা হয়েছে, তুমি দেখোনি, তোমার নেতা দেখেনি, তোমার প্রধানমন্ত্রী যায়নি। কাশ্মীর থেকে মণিপুর দেশের মধ্যে ওপেন প্রিজন বানানোর চেষ্টা করেছে বছরের পর বছর। কিছু আছে এখন এরকম নেমে পড়েছে। প্যালেস্তাইন সম্পর্কে যখন 1 সেপ্টেম্বর বিমান বসু রাস্তায় নামবে, বলবে এই সিপিএম বস্তা পচা সাম্রাজ্যবাদ, এই সবার আজকের দিনে নেই বাজারে কিছু। যারা বলতো সিপিএম, ব্যঙ্গ করে বলতো না কি, রাশিয়ায় বৃষ্টি হলে সিপিএম ছাতা খোলে, যারা আমাদেরকে বলতো চীনের দায়ী, করোনার সময় বলেছে চীনের দালাল, চীনের ভাইরাস। এখন ট্রাম্প হুড়কো দিয়েছে, ট্রাম্প গুঁতো দিয়েছে, এখন ট্রাম্পের ওই ট্যারিফের ট্যাক্সের গুঁতো খেয়ে এখন তাদেরই নেতা গিয়ে এখন রাশিয়া আর চীনের প্রেসিডেন্টের মাঝখানে এইভাবে মুখ গলিয়ে ছবি তোলার চেষ্টা করছে তো। এখন চামড়ায় ঘষা খেয়ে এখন মাথায় ঢুকছে সাম্রাজ্যবাদ কি। আমরা যখন স্লোগান দিই মার্কিন সাম্রাজ্যবাদ ভারত থেকে হাত হটাও, ওটা 7-এর দশকের স্লোগান না, 2025 সালে সেপ্টেম্বর মাসে সেই স্লোগান প্রাসঙ্গিক, ইট ইজ রিলেভেন্ট। যাদের বুঝতে কিছুদিন দেরি হয়েছে দোষ তাদের, আমাদের না। এই খেপে গেছে কেন ট্রাম্প হঠাৎ? পরিষ্কার বোঝা যাচ্ছে তো, এখানে এই দেশে যারা ট্রাম্পের দালাল লেজ নাড়িয়ে চলে গেছিল আবকি বার ট্রাম্প সরকার বলতে বলতে, তুমি ওখানে ট্রাম্প আবকি বার ট্রাম্প সরকার বলতে বলতে চলে যেতে পারো, আর আমি প্যালেস্তাইন নিয়ে কথা বলতে পারি না। তারা এখন এখানে এসে বুঝতে পারছে ট্রাম্প নিজে যে বিপদে পড়েছে, অমনি সব ওইসব বন্ধুত্ব সব ঘুচে গেছে। এখন বলছে ট্যারিফ লাগাও, ট্যাক্স লাগাও, ভারতীয়দের দেশ থেকে ভাগাও, যারা এখান থেকে যারা কাজ করছে। ট্রাম্প খেপে গেছে কারণ 1991 পরবর্তী যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা হয়েছিল, বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন একদিকে পতন হলো, সমাজতান্ত্রিক শিবির, বামপন্থী শিবির তারা সব মিলিয়ে একটা ধাক্কা খেলো, আর উল্টো দিকে ভারতের মতো বিভিন্ন দেশে নয়া উদারবাদের একেবারে লাগাম ছাড়া প্রসার। 1991 পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করার চেষ্টা হয়েছিল পুঁজিবাদের সপক্ষে, নয়া উদারবাদের সপক্ষে, লুটের সপক্ষে, 30-40 বছরের মাথায় সেই বিশ্ব ব্যবস্থা আছাড় খেয়ে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে। পরিষ্কার কথা, এই দিয়ে হচ্ছে না, চলছে না। এখন নিজেদের মধ্যে খেয়েই লাগছে। আমি ধরুন আমার কথা আমি বলতে পারি, আমার জন্ম 1991 সালের পরে। সেলিম দ্বারা তো মোটামুটি সোভিয়েত ইউনিয়ন দেখে, এখানে আপনারা অনেকে আছেন সোভিয়েত ইউনিয়ন দেখে বড় হয়েছেন, বামফ্রন্ট সরকার একটা দীর্ঘ সময়, সব মিলিয়ে একটা সমাজতন্ত্রের একটা বৌদ্ধিক উপস্থিতি, বিকল্প সংস্কৃতি, বিকল্প মূল্যবোধ, বিকল্প রাজনীতি। জ্যোতি বসুর লেখায় পড়েছি যে সমাজতান্ত্রিক মানুষ তারা যখন 40-এর দশকে 50-এর দশকে দেখেছিলেন, রবীন্দ্রনাথ
স্তালিনের, যে স্তালিনকে এরা ডিক্টেটর বলে, সেই স্তালিনের রাশিয়ার চিঠি, সোভিয়েত রাশিয়া ঘুরে এসে রাশিয়ার চিঠিতে লিখছেন, এদেশে এসে মনে হলো তীর্থ দর্শন হলো এই জন্মের, একেবারে মূলে প্রভেদ, এরা আগাগোড়া গোটা দেশকে জাগিয়ে তুলেছে, সমাজতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে দিচ্ছে। তো এইটার একটা প্রভাব তো আমাদের আগের প্রজন্মের কাছে ছিল, আমরা তো তা পাইনি। আমি খুব এখন মিলেনিয়াল, জেনজি, অনেক সব নতুন নতুন টার্ম এসছে। এই মঞ্চে যারা বসে আছি আমরা অধিকাংশই 1991 এর পরে জন্ম, বা সেই সময় আমাদেরকে শেখানো হয়েছিল কমিউনিজম খুব খারাপ, সমাজতন্ত্র খারাপ, ওরা কোনো গণতন্ত্র দেয় না, ওরা সব কেড়ে কুড়ে নেয়। সিনেমা বেরিয়ে গেল গুড বাই লেনিন, স্করপিয়ন্স বিখ্যাত ইংরেজি গানের ব্যান্ড গান গেয়ে দিল উইন্ড অফ চেঞ্জ। মার্গারেট থ্যাচার বসে বলে দিল দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ক্যাপিটালিজম। ফ্রান্সিস ফুকুয়ামা ইতিহাস বই লিখে দিল এন্ড অফ হিস্ট্রি। 30-35 বছরের মাথায় নিজেদের থুতু নিজেরা গিলে এখন দেখা যাচ্ছে কমিউনিস্টরা খেতে অন্তত দিত, চাকরিটুকু অন্তত দিত, ওষুধটা অন্তত সস্তায় দিত, তোমরা সেগুলো কিচ্ছু দিলে না, উল্টে কথা বলার অধিকারটাও তোমরা কেড়ে নিলে। দেশে দেশে গণতান্ত্রিক অধিকার, যে বিরাট বিপুল গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে তুমি আমাদের প্রজন্মকে সমাজতন্ত্র থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলে, এখন 30-40 বছর পরে দেখা যাচ্ছে তুমি ওসামা বিন লাদেনদের তৈরি করেছো, তুমি দেশে দেশে অস্থিরতা তৈরি করেছো, পার্লামেন্ট গুলো যাতে অকেজো হয়ে যায়। ওই আগে সরোজদা বোধহয় বলার সময় বলছিল, বিচার ব্যবস্থা থেকে আর্মি থেকে শুরু করে সর্বত্র গন্ডগোল পাকিয়েছো, মানুষের রুজি রুটির কোথাও সমাধান করনি। তোমার নয়া উদারবাদী ব্যবস্থা ধসে পড়ছে, এবং এই যে ধসে পড়ছে, খেয়াল করবেন এখান থেকে এখন দুটো রাস্তা হতে পারে। যদি এই ধসে পড়াটার জায়গায় আমরা বামপন্থীরা শক্তিশালী থাকি, লাতিন আমেরিকার অনেকগুলো দেশে আমরা আছি, আমাদের ঠিক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, নয়া উদারবাদের জবাব হিসেবে বামপন্থীরা যদি শক্তিশালী থাকে, তাহলে এক খাতে ইতিহাস বয়, একদিকে বয়। এ নিয়ে কোনো সংশয়ের কারণ নেই যে এই যে উগ্র দক্ষিণগুলোর উত্থান হচ্ছে, তার কারণ মানুষ খুব এই উগ্র ডানপন্থীদের ভালোবাসছে। ট্রাম্প, বোলসোনারো, মোদি এদেরকে ভালোবাসছে খুব, তা না। মানুষের সামনে ক্রাইসিসটা কি? আমার রুজি রুটির সংকট, আমার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামের সংকট, আমার স্কুল কলেজ হাসপাতালের সংকট, আমার ফসলের সংকট, আমার রোজের টাকার সংকট, আমার মজুরির সংকট। তোমার নয়া উদারবাদী ব্যবস্থা দেশে দেশে ইনক্লুডিং ভারতবর্ষ কোথাও সমাধান করতে পারছে না। এই যে নেপালে দুদিন আগে হলো, এত এত লোক রাস্তায় নামলো কিসের বিরুদ্ধে? দুর্নীতি এবং সামগ্রিক মানুষের অর্থনৈতিক চাহিদা মিটছে না, সেই জন্য নামলো। তো বাংলাদেশে যখন নামলো তখন কি বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেবো বলে নেমেছিল? তখন তো আসলে এক্সিস্টিং সিস্টেম সম্পর্কে, হাসিনা সরকার সম্পর্কে কতগুলো ক্ষোভের জায়গা থেকে নামলো। তারপরে ওখানে সিআইএ ঢোকে, তারপরে ওখানে জামাত, শিবির, কি বিভিন্ন দেশে দেশে উগ্রপন্থীরা ঢুকে নিজের মতো করে চালিয়ে নেওয়ার চেষ্টা করে। আমাদের দেশে 2014 সালে নরেন্দ্র মোদী যখন সরকারে এসেছিল, তখন কি মুসলমান কাটবো বলে এসেছিল? না। মনে করে দেখেন, তখন বলেছিল গুজরাট মডেল, কংগ্রেস দুর্নীতি করছে, আমরা সুশাসন দেবো, মনে আছে? তারপর সুশাসনের চেহারা যেই কদিন পরে দেখা গেল গাড়ি গাড্ডায় পড়ে গেছে, তখন উরি, বালাকোট, পুলওয়ামা, হিন্দু, মুসলমান, গরুর মাংস, 370, 3 তালাক, সব শব্দ নিয়ে হাজির হল, এনআরসি। তো উগ্র দক্ষিণপন্থীদের উত্থানটাও হচ্ছে আসলে দেশে দেশে নয়া উদারবাদের ব্যর্থতার উপরে দাঁড়িয়ে। এত দূর অব্দি আমরা প্রত্যেকে একমত হতে পারি যে নিওলিবারালিজম হ্যাজ ফেইলড অ্যাজ আ সিস্টেম। এটা আমাদের পক্ষে উৎসাহদায়ক। আমরা বামপন্থীরা, আমি আমার কথা শেষের দিকে চলে এসেছি, এখান থেকে মুক্তির দুটো উপায়। এক, সরকার কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা পালন করবে, ভর্তুকি বাড়াবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবে ইত্যাদি, একদিকে যাবে অর্থনীতিকে টিকিয়ে রাখতে। আর অন্য উপায়টা হচ্ছে ওই উগ্র ডানপন্থী শাসকরা যেটা করছে, লোকের কাছে আর যা কিছু আছে, আরো যেটুকু যা আছে সেটুকুও কেড়ে করে লুটে নাও, তার জন্য সেই মতো সব সরকার চারপাশে বসা। কিন্তু এই দিয়ে হবে না। আমার ইনফারেন্স, আমার কনক্লুশনটা হচ্ছে এইটা, যে উগ্র ডানপন্থার হাতে মানুষের এই ক্ষোভের কোনো সমাধান নেই।
উগ্র ডানপন্থীদের হাতে মোদিরা কিছুদিনের জন্য এই চমক দেখিয়েছে, দেখো আমি কংগ্রেসের থেকে ভালো, এই বলে কিছুদিনের জন্য আসতে পারে, কিন্তু মানুষের রুজি রুটির সমস্যা সমাধান করতে নরেন্দ্র মোদিরা দেশে দেশে কোথাও আসেনি, কোথাও পারবে না। ওরা বড় লোকেরই দল, ওরা আরো নৃশংসভাবে বড় লোকের হয়ে কাজ করতে নেমেছে। সম্ভাবনার জায়গা এখানে। এই যে পঞ্চায়েত থেকে ডায়মন্ড হারবার হয়ে রাষ্ট্রসংঘ অবধি লুটের মডেল চলছে পারলে প্রায়, আমরা বামপন্থীরা যদি এখান থেকে এফেক্টিভলি ইন্টারভেন করতে পারি, আমি একটু সাহস করে একটা কথা বলেই দিই, সে পরে দেখা যাবে। আমার ধারণা সমাজতন্ত্র মাঝখানে এই যে এটা 91 সালের পরে এটা সব সোভিয়েত পড়ে টড়ে গেল, কিছুদিনের জন্য এটা অনেক কমিউনিস্ট পার্টি নিজের নাম পাল্টে নিল, এরকম হয়েছিল তো পৃথিবী জুড়ে। আমরা সিপিআইএম, আমাদের পার্টি ছিল পৃথিবীর প্রথম পার্টি যারা পরিষ্কার দাঁড়িয়ে বলেছিল যে মার্ক্সবাদে কোনো ভুল নেই, প্রয়োগে দুটো ভুল থাকতে পারে। প্রভাত পট্টনায়ক, বিখ্যাত অর্থনীতিবিদ, তাকে একবার জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা এই যে সোভিয়েত ইউনিয়ন পড়ে গেল, আপনি তবুও মার্ক্সবাদের পক্ষে? প্রভাত হাসতে হাসতে বলেছিলেন যে আচ্ছা দেখো, কালকে যদি কেউ তাজমহল ভেঙে দেয় তার মানে কি পরশু থেকে লোকে প্রেম করা ছেড়ে দেবে? নিশ্চয় তো তা নয়। তো আমার ধারণা, আমাদের ধারণা, শেষ পার্টি কংগ্রেসে আমাদের পার্টি এই কথাটা খুব জোরের সাথে বলেওছে, এটাই ঠিক সময় সোশ্যালিজম অ্যাজ অ্যান অল্টারনেটিভ তাকে আবার আমাদের কথাবার্তা পপুলার ডিসকোর্সে ফিরিয়ে আনা। সমাজতন্ত্রই বিকল্প, এই কথাটা জোরের সাথে বলা। তোমার নয়া উদারবাদ আমরা দেখে নিয়েছি ভাই, তোমার ডান মধ্য ডান এইসব আমরা দেখে নিয়েছি, হচ্ছে না। এখান থেকে এই সংকট থেকে মুক্তি পেতে গেলে সোশ্যালিজম সোশ্যালিজম সোশ্যালিজম, সমাজতন্ত্র আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে, ভারতের প্রেক্ষিতে দাঁড়িয়ে, অবশ্যই চীন বা রাশিয়ার কোনো কপি পেস্ট নয়, কিন্তু আজকের প্রেক্ষিতে দাঁড়িয়েও শেষমেশ সেটা সমাজতন্ত্র, এছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। এই কথাটা জোরের সাথে এখানে ঘোষণা করা দরকার আমাদের প্রত্যেকের পক্ষ থেকে। কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সারা জীবন দিয়ে মানবতা, যুক্তিবাদ, এই যে আমি শেষ শব্দটা আটকে ছেড়ে মানে এতক্ষণ সরিয়ে রেখেছিলাম, ভবিষ্যৎমুখীনতা, ভবিষ্যৎমুখী সমাজতন্ত্রের পক্ষে না হাঁটলে ভারতের কোনো ভবিষ্যৎ নেই, আমাদের চারপাশের আমাদের সমাজের আর কোনো ভবিষ্যৎ নেই। এই প্রত্যয় কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যদের জীবন তারা যেভাবে আমাদের সামনে রেখে গেছে, আমি কালকে